আজ 11 দিন হলো আমি আমার মামার বাসায় বেড়াতে এসেছি। আমার একটা মামাতো ভাই আছে, নাম উজান। উজান ভাইয়া দেখতে প্রচণ্ড রকমের হ্যান্ডসাম, সুদর্শন, মারাত্মক লেভেলের কিউট। ওই যে কথাই আছে না, কিউট হওয়ারও একটা লিমিট থাকে, কিন্তু উজান ভাইয়া সেই লিমিটটাই ক্রস করে ফেলেছে। ভাইয়ার উপর আমি অনেক আগে থেকেই ক্রাশ খাইছি, কিন্তু আমার ভীষণ লজ্জা করে উজান ভাইয়ের সাথে কথা বলতে। আমার মনেই পড়ে না কোনো দিন আমি উজান ভাইয়াকে ভাইয়া বলে ডেকেছি কিনা। লজ্জায় ভাইয়ার দিকে তাকাতেই পারি না, কথা বলা তো দূরের কথা। ভাইয়াদের বাসায় এসে আমি এই 11 দিনে ভাইয়ার সাথে একটাও কথা বলিনি, ইভেন ভাইয়ার মুখোমুখিও হইনি। সবসময় ভাইয়ার থেকে নিজেকে আড়াল করে রেখেছি। শুধু লজ্জার কারণে আজ বাসায় চলে যাব। তাই মামি উজান ভাইয়াকে বলল আমাকে বাসায় রেখে আসতে। আমি এখন রেডি হচ্ছি আর ভাবছি ভাইয়ার সাথে এতটা পথ একসাথে যাব কিভাবে। ভাইয়াকে দেখলেই তো আমার লজ্জা লাগে। আমি রেডি হয়ে ড্রয়িং রুমে এসে মামিকে বললাম, মামি ভাইয়া কোথায়, আমাকে বাসায় পৌঁছে দিতে যাবে না? আমার কথা শুনে মামি বলল, উজান বাইক নিয়ে বাইরে অপেক্ষা করছে। তারপর আমি মামা আর মামির কাছ থেকে বিদায় নিয়ে গার্ডেনে এসে দেখলাম ভাইয়া বাইকের উপর বসে আছে। আমি লজ্জায় মাথা নিচু করে বাইকের কাছে আসতেই ভাইয়া বলল, বাইকে ওঠো। আমি বাইকে উঠে ভাইয়ার থেকে কিছুটা দূরত্ব রেখে বসলাম। দূরত্ব রেখে বসাতেই ভাইয়া বলল, পড়ে যাবে কিন্তু, আমাকে ধরে বসো। আমার কথা শুনে আইরাত লজ্জা মাখা স্বরে মিনমিনিয়ে বলল, পড়বো না, বাইক ধরে আছে তো। আমার কথা শুনে ভাইয়া আর আমার কোনো কথা না বলেই বাইক স্টার্ট দিয়ে একটু যেই হাত ব্রেক করতেই আমি ভাইয়ার উপর পড়ে 2 হাত দিয়ে ভাইয়াকে জড়িয়ে ধরতেই ভাইয়া বলল, আগেই বলেছিলাম আমাকে ধরে বসো, কথা শুনলে না? আমি আর কোনো কথা না বলে ডান হাত ভাইয়ার কাঁধে রাখলাম আর বাম হাত দিয়ে বাইক ধরে আছি। ভাইয়া বাইক ড্রাইভ শুরু করলো। কেউ কারোর সাথে কোনো কথা বলছি না, আমি চুপচাপ বসে আছি। আমি মেইন শহরের মধ্যে এসে একটা ফুচকার দোকান দেখে বাইক থামিয়ে আইরাতকে বললাম, আইরাত ফুচকা খাবে? কিন্তু আইরাত কোনো কথা বলছে না, চুপচাপ মাথা নিচু করে বসে আছে। আইরাতকে দেখেই বোঝা যাচ্ছে অন্যমনস্ক হয়ে আছে। আমি বাম হাত দিয়ে আইরাতের ওড়না সামান্য টেনে আইরাতকে ডাকতেই আইরাত তড়িঘড়ি করে বলল, কিছু বললেন? বললাম তো। ফুচকা খাবে? আমার কথা শুনে আইরাত কিছুটা সময় নিয়ে মিনমিনিয়ে বলল, ফুচকা না, খাবো না। বুঝতে পারলাম আইরাতের ফুচকা খেতে ইচ্ছা করছে, কিন্তু লজ্জায় বলল না। নামো। নামতে বলছেন কেন? নামো, তারপর বলছি। আমি বাইক থেকে নেমে দাঁড়াতেই ভাইয়াও বাইক থেকে নেমে আমার বাম হাতটা ধরে ফুচকার দোকানে এনে ফুচকাওয়ালাকে বলল, মামা বেশি করে ঝাল দিয়ে 1 প্লেট ফুচকা দিন তো। ফুচকাওয়ালা বলল, বসেন, দিচ্ছি। অনেকগুলো সারিবদ্ধভাবে চেয়ারে রাখা আছে। তারপর আমি আর ভাইয়া পাশাপাশি চেয়ারে বসলাম। আমি চেয়ারে বসে মনে মনে ভাবছি, আমি বেশি করে ঝাল দিয়ে ফুচকা খেতে পছন্দ করি, এটা ভাইয়া বুঝলো কি করে? ভাইয়া কি করে বুঝলো? প্রশ্নটা ভাইয়াকে করব নাকি করব না ভাবতেই আকপাস না ভেবে আমি মাথা নিচু করেই বললাম, আপনি কি করে বুঝলেন আমি বেশি করে ঝোল দিয়ে ফুচকা খেতে পছন্দ করি? আমার কথা শুনে ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, আমি কি তোমার ভাসুর? আমি কি প্রশ্ন করলাম আর ভাইয়া কি উত্তর দিল? এটা শুনে আমি ভ্রু কুঁচকিয়ে ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, মানে আমি কি তোমার ভাসুর হই? আমাকে দেখে এত লজ্জা পাওয়ার কি আছে? মাথা নিচু করে কথা বলছো, আমার দিকে তাকিয়ে কথা বলতে, আমাকে ভাইয়া বলে ডাকতে এত লজ্জা লাগে কেন তোমার? আমার সাথে কথা বলার সময় মনে হয় যেন তোমার গলা দিয়ে কথা বেরই হয় না। মিনমিন করে কথা বলো কেন? আমি ভাইয়ার কথা শুনে আবারও মাথা নিচু করে বললেন না তো আমি ফুচকাই বেশি ঝাল খেতে পছন্দ করি, এটা আপনি বুঝলেন কি করে? 100%-এর মধ্যে 99% মেয়েরাই ফুচকায় ঝাল বেশি খেতে পছন্দ করে। মনে হলো তুমিও তার ব্যতিক্রম নও। তারপর ফুচকাওয়ালা মামা ফুচকার প্লেটটা আমার হাতে দিল। আমি ফুচকার প্লেট হাতে নিয়ে মাথা নিচু করে মিনমিনিয়ে ভাইয়াকে বললাম, আপনি খাবেন না? আমার কথা শুনে উজান ভাইয়া ফোন টিপাটিপি করতে করতে বলল, না, বাইরের এসব ফাস্ট ফুড আমি খাই না।
বুঝতে পারলাম কথাটা ভাইয়া কেমন একটা গম্ভীর স্বরে বলল। হয়তো ভাইয়ার দিকে তাকিয়ে কথাটা বলিনি বলে ভাইয়া একটু রাগ করেছে। আমি আর কোনো কথা না বলে ফুচকা খেতে শুরু করলাম। কিছুক্ষণ পর আমার ফুচকা খাওয়া শেষ হতেই ভাইয়া ফুচকার বিল দিয়ে দিল। তারপর বাইকে উঠে রওনা দিলাম আমাদের বাসার উদ্দেশ্যে। আনুমানিক 1 ঘন্টা পর আমরা বাসায় এসে পৌঁছালাম। আমাদের বাসায় পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। ভাইয়া আম্মু আব্বুর সাথে কথা বলে চলে যেতে চাইলেই আম্মু আব্বু ভাইয়াকে এক রাত করে যেতে দিতে চায় না। ভাইয়া থাকতে বাধ্য হলো। আম্মু ভাইয়াকে বলল, উজান জার্নি করে এসেছ, রুমে যাও, ফ্রেশ হয়ে রেস্ট নাও। আমি সিঁড়ি বেয়ে উঠে আইরাতের পাশের রুমে চলে গেলাম, কারণ আমি মাঝে মধ্যে ফুপুদের বাসায় আসলেই এই রুমেই থাকি। আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসতেই আম্মু আমার হাতে কফির মগ দিয়ে বলল, কফিটা উজানকে দেয়াই। আম্মুর কথা শুনে আমি বললাম, তোমার পা নেই? আমাকে কেন বলছো? তুমি কি দিয়ে আসো? আমার কথা শুনে আম্মু আমার দিকে চোখ গরম করে তাকাতেই আমি তাড়াতাড়ি কফির মগ নিয়ে ধীর পায়ে উজান ভাইয়ার রুমে প্রবেশ করে দেখলাম ভাইয়া বেডে বসে ফোন টিপছে। আমি রুমে প্রবেশ করাতেই ভাইয়া আমার দিকে তাকালো। আমি ভাইয়ার দিকে একবার তাকিয়েই কফির মগটা বেডের সাইড টেবিলের উপরে রেখে কোনো কথা না বলেই চলে আসার জন্য পা বাড়াতেই হঠাৎ আমার ওড়না টেনে ধরলো। আমি পিছু ফিরে ভাইয়ার দিকে তাকাতেই দেখলাম ভাইয়া আমার ওড়না টেনে আমার কাছে এসে আমাকে দরজার পাশের দেওয়ালের সাথে চেপে ধরে মৃদু স্বরে বলল, আমার সাথে কথা বলতে এত লজ্জা কিসের তোমার? আমি দৃষ্টি নিচু রেখে বললাম, ছাড়ুন আমাকে। খুব লজ্জা আমাকে দেখে তোমার, তাই না? দিব লজ্জা ভেঙে? প্লিজ ছাড়ুন। আমার কথাটা শেষ হওয়ার সাথে সাথেই ভাইয়া আমার হাত ছেড়ে দিয়ে কোমর ধরে এক টানে আমাকে কাছে নিয়ে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে পাগলের মতো রেসপন্স করতে থাকে। আমি জোরাচুরি করেও ভাইয়াকে সরাতে পারছি না। তারপরেও জোরাচুরি করেই ভাইয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে আসতে গেলেই ভাইয়া আমার ওড়না টেনে ধরে আমাকে ধাক্কা দিয়ে বেডের উপরে ফেলে দিয়ে বেডের সাথে আমার 2 হাত চেপে ধরে আবারও আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আমি জোরাজোরি করেও আর ভাইয়ার থেকে নিজেকে ছাড়াতে পারছি না। 3 মিনিট পর ভাইয়া আমার ঠোঁট ছেড়ে দিয়ে একটা লম্বা শ্বাস ফেলে বলল, আই লাভ ইউ, ডু ইউ লাভ মি? ভাইয়ার কথা শুনে আমি ভাইয়ার দিকে তাকানোর সাহস পাচ্ছি না। লজ্জা যেন আরও আমাকে ক্রাশ করে ধরেছে। আমার ক্রাশ আমাকে ভালোবাসার কথা বলেছে, এটা যেন আমার বিশ্বাসই হচ্ছে না। আইরাত প্লিজ কিছু তো বলো, ভালোবাসো আমাকে? আমি কোনো কথা না বলে লজ্জায় চুপচাপ আছি। তোমার লজ্জার গোষ্ঠী শেষ করব আজকে আমি। কথাটা বলে আমি আইরাতের বুক থেকে একটানে ওড়না নিয়ে ফ্লোরে ফেলে দিতেই আইরাত 2 হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ টু, প্লিজ আর কোনো দুষ্টামি করো না, দরজা খোলা আছে। আমার কথা শুনে ভাইয়া আমার বুক থেকে মাথা তুলে মুচকি হেসে বলল, লজ্জা ভেঙেছে? জড়িয়ে ধরা তুমি করে কথা বলা এক মুহূর্তে এত চেঞ্জ? কথাটা বলেই আমি আইরাতের ঠোঁটে আলতো করে আরও একটা চুমু দিলাম। সদ্য বিয়ে করা নতুন বউকে নিয়ে
ড্রয়িং রুমে প্রবেশ করতেই আম্মু আমার দিকে তাকিয়ে সোফা ছেড়ে বসা থেকে উঠে বলল, রোহিত তুই এসেছিস বাবা? কিন্তু তোর পাশে বসে যে কে এই মেয়েটা? আমি বললাম, আম্মু ওর নাম তামান্না। আমি রংপুরে যেখানে জমি কিনতে গেছিলাম সেইখানকারই মেয়ে। ওর বাবা মা নেই, ওর চাচা টাকার লোভে ওকে জোর করে সেই গ্রামের একটা বাবার বয়সী বড় লোকের সাথে বিয়ে দিয়ে দিচ্ছিল। আমি গিয়ে বাধা দিয়ে বিয়ে ভেঙে দেই। তারপর গ্রামের লোকজন ওকে আমার সাথে বিয়ে দেয়। তামান্না আমার বিয়ে করা বউ আম্মু। আমার কথা শুনে আম্মু ঝাঁঝালো গলায় বলল, এই মেয়েকে আমি চৌধুরী বাড়ির বউ বলে মানি না। তুই ওকে বাড়ি থেকে বের করে দে এক্ষুনি। তোর বিয়ে আমি ঠিক করে রেখেছি আমার বোনের মেয়ের সাথে। তুই ওকে স্ত্রী বলে মানলে আমার মরা মুখ দেখবি। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে ওকে এক্ষুনি। আমি বললাম, বাড়ি থেকে বের করতে হবে না, এত রাতেও যাবে কোথায়? আর ওকে আমি স্ত্রী বলে মানিও না। ওকে চৌধুরী বাড়ির কাজের লোক বানিয়ে রাখবো। ওকে দিয়ে তুমি তোমার সব কাজ করাবে। কথাটা বলেই আমি আমার রুমে চলে যাই। আমার শাশুড়ি বাসায় একটা সার্ভেন্টকে ডেকে বলল, ওকে স্টোর রুমে দিয়ে আয়, আজ থেকে ও স্টোর রুমেই থাকবে। সার্ভেন্ট আমাকে সাথে করে স্টোর রুমে দিয়ে আসলো। আমি হাতের ব্যাগটা নামিয়ে নোংরা ঘরটা পরিষ্কার করতে শুরু করলাম। আমি রুম থেকে শুনতে পেলাম আম্মু তামান্নাকে স্টোর রুমে থাকার জন্য পাঠালো। ঘরটা পরিষ্কার করে আমি গোসল করে একটা নরম সুতি কাপড় পরে রুমে এসে বেডে শুয়ে শুয়ে কাঁদছি আর ভাবছি আমার স্বামী আমার সাথে বেইমানি করলো। কত আশা ভরসা নিয়ে আমাকে এই বাড়িতে আনলো, আর এখন আমার এই করুণ পরিণতি। বাড়ির বউ হয়ে এখন হয়ে গেলাম কাজের লোক। রাত 12টার দিকে দরজায় বারবার টোকার আওয়াজ শুনে দরজা খুলে দিতেই রোহিত রুমে প্রবেশ করে দরজা লক করে দিল। আমি রোহিতের দিকে তাকিয়ে বললাম, এত রাতে আপনি এখানে কেন এসেছেন? আমার কথা শুনে রোহিত আমার কোমর ধরে কাছে টেনে নিয়ে বলল, বাসর করতে এসেছি। আজ তো আমাদের বাসর রাত। আম্মুর সামনে তখন যা বলেছি ওসব আমার মনের কথা ছিল না। আম্মুর মন রক্ষার্থে মিথ্যে কথা বলেছিলাম। আম্মুর হার্টে সমস্যা আছে, ডক্টর আম্মুকে উত্তেজিত হতে নিষেধ করেছে। তাই আমি বাধ্য হয়ে ওসব কথা বলেছিলাম আম্মুকে শান্ত রাখতে। প্লিজ তুমি রাগ করো না। আমি তোমাকে আমার বউ বলে মানি, আর সারাটা জীবন মানব। কথাটা বলে রোহিত আমাকে কোলে করে বেডে এনে শুয়ে দিল, আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আমি ওকে খুব চুমু দিচ্ছি। এরপর রোহিত জোরে জোরে আমাকে সেক্স করতে যখন যায় তখন আমি উফ উফ আরো বাবু আরো আদরে আদরে আমাকে ভরে দিতে থাকে। আমি রোহিতকে বুকের সাথে জড়িয়ে ধরলাম। আমি তো আমার স্বামীকে ভুল বুঝেছিলাম, ভেবেছিলাম স্বামীর ভালোবাসা আমার কপালে জুটবে না, কিন্তু আমার স্বামী আমার ভুল ভেঙে দিয়ে আমাকে আপন করে কাছে টেনে নিল।